Welcome to our class, BM Sir অনলাইন ক্লাস। আজ আমরা এই ক্লাসে এবছরকার হায়ার সেকেন্ডারি পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞানের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং সেই প্রশ্নটি হলো, জাতীয় স্বার্থ বলতে কি বোঝায়? যে কোনো দেশের পররাষ্ট্র নীতি নির্ধারণের ক্ষেত্রে জাতীয় স্বার্থ কী ভূমিকা পালন করে? প্রকৃতপক্ষে জাতীয় স্বার্থের সংজ্ঞাকে কেন্দ্র করে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে নানা মতদ্বন্দ্ব বিরাজমান। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী তথা আন্তর্জাতিকবিদ ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে জাতীয় স্বার্থের সংজ্ঞা প্রদান করেছেন। এ বিষয়ে আমরা প্রথমেই জোসেফ ফ্র্যাঙ্কেল প্রদত্ত সংজ্ঞাটির কথা বলতে পারি। জোসেফ ফ্র্যাঙ্কেল জাতীয় স্বার্থের সংজ্ঞা দিতে গিয়ে বলেছিলেন, প্রত্যেকটি জাতিরাষ্ট্র তাদের লাভ ক্ষতির হিসেব করে আন্তর্জাতিক ক্ষেত্রে অন্য জাতিরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায়। এই যে জাতিরাষ্ট্রগুলি যখন যে লাভ ক্ষতির হিসেব করে বাইরের অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায়, এই লাভ ক্ষতির জাতিরাষ্ট্রের এই লাভ ক্ষতির হিসেবকেই জাতীয় স্বার্থ বলে অভিহিত করা হয়। আবার বিখ্যাত আন্তর্জাতিকবিদ হার্টম্যান বলেন, প্রত্যেকটি রাষ্ট্র যা অর্জন করতে চায় এবং সংরক্ষণ করতে চায় তাই হলো জাতীয় স্বার্থ। এ বিষয়ে মর্গ্যানথাউ প্রদত্ত সংজ্ঞাটির কথা আমরা উল্লেখ করতে পারি। তিনি জাতীয় স্বার্থের সংজ্ঞা দিতে গিয়ে বলেছিলেন, প্রত্যেকটি রাষ্ট্রের ভূখণ্ড, রাজনৈতিক ব্যবস্থা এবং সাংস্কৃতিক সত্তাকে অক্ষুণ্ণ রাখার যে সক্রিয় উদ্যোগ, সেটাই হলো জাতীয় স্বার্থ। এইসব রাষ্ট্রবিজ্ঞানী তথা আন্তর্জাতিকবিদদের প্রদত্ত সংজ্ঞাগুলি থেকে সহজেই বোঝা যায় যে তারা কেউই জাতীয় স্বার্থের সংজ্ঞাকে কেন্দ্র করে মতৈক্যে পৌঁছাতে পারেননি। তারা যেসব সংজ্ঞা প্রদান করেছেন, অনেক ক্ষেত্রেই সেই সব সংজ্ঞাগুলি পরস্পর বিরোধীও বটে। তবে এই সব সংজ্ঞাগুলির ওপর ভিত্তি করে নিঃসন্দেহে জাতীয় স্বার্থের একটি ধারণা উপস্থিত করা যায় এবং খুব সহজেই বলা যায় যে জাতীয় স্বার্থ বলতে জাতীয় নিরাপত্তা, জাতীয় শান্তি বা মূল্যবোধ, জাতীয় শান্তি, মূল্যবোধ এবং শান্তিপূর্ণ সহাবস্থান প্রভৃতি অক্ষত রাখার জন্য যে সক্রিয় উদ্যোগ রাষ্ট্রগুলি গ্রহণ করে থাকে, তাই হলো জাতীয় স্বার্থ। এক কথায় বলতে গেলে আমরা বলতে পারি যে জাতীয় নিরাপত্তা, জাতীয় রাজনৈতিক ব্যবস্থা, সাংস্কৃতিক সত্তা, শান্তিপূর্ণ সহাবস্থান প্রভৃতিকে যথাযথভাবে সংরক্ষণ করার জন্য যে সক্রিয় উদ্যোগ, সেটি হলো জাতীয় স্বার্থ। বর্তমানে
প্রত্যেকটি রাষ্ট্র যখন তাদের বৈদেশিক নীতি বা পররাষ্ট্র নীতি নির্ধারণ করে, তখন অবশ্যই প্রত্যেকটি রাষ্ট্রকে জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই তাদের বৈদেশিক নীতি নির্ধারণ করতে হয় বা পররাষ্ট্র নীতি নির্ধারণ করতে হয়। কোনো ব্যক্তি যেমন অপর ব্যক্তির সঙ্গে সম্পর্ক স্থাপনের সময় নিজের ব্যক্তিগত স্বার্থ সংরক্ষণের জন্য বিশেষভাবে সচেষ্ট হয়, ঠিক তেমনিভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রত্যেকটি রাষ্ট্র নিজের স্বার্থ রক্ষা করার জন্য বিশেষভাবে তৎপর হয়। স্বাভাবিকভাবে বৈদেশিক নীতি বা পররাষ্ট্রনীতি জাতীয় স্বার্থকে উপেক্ষা করে কখনো হতে পারে না। জাতীয় স্বার্থ যেভাবে পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করে তাকে মূলত কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায়। প্রথমত, কোনো রাষ্ট্র যখন অপর রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নির্ধারণ করতে যায় বা অপর রাষ্ট্রের সঙ্গে একটা মিত্রতা স্থাপন করতে চায়, তখন তাকে লক্ষ্য রাখতে হয় যেন তার নিজের রাষ্ট্রের জাতীয় আশা আকাঙ্ক্ষা ওই সম্পর্কের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়। অর্থাৎ নিজের রাষ্ট্রের আশা আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কখনোই কোনো রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করা যায় না। দ্বিতীয়ত, প্রত্যেকটি রাষ্ট্রের একটা নিজস্ব মূল্যবোধ আছে। স্বাভাবিকভাবে রাষ্ট্রগুলো যখন অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে যায়, তখন ওই জাতীয় মূল্যবোধকে অস্বীকার করে কখনো করতে পারে না। জাতীয় মূল্যবোধের কথা মাথায় রেখেই রাষ্ট্রকে পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে হয়। তৃতীয়ত, প্রত্যেকটি রাষ্ট্রের একটা নিজস্ব সংস্কৃতি আছে। এই সংস্কৃতির ওপর ভিত্তি করেই রাষ্ট্রীয় সত্তা গড়ে ওঠে। স্বাভাবিকভাবে পররাষ্ট্র নীতি গঠনের সময় ওই সাংস্কৃতিক সত্তাকেও মাথায় রাখতে হয়। ওই সংস্কৃতির কথা মাথায় রেখেই বা ওই সংস্কৃতির সঙ্গে সাদৃশ্য রেখে, সামঞ্জস্য রেখেই তাকে পররাষ্ট্রনীতি তৈরি করতে হয়। চতুর্থত, প্রত্যেকটি রাষ্ট্রের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল তার নির্দিষ্ট ভূখণ্ড। স্বাভাবিকভাবে কোনো রাষ্ট্র যখন অন্য রাষ্ট্রের সঙ্গে বৈদেশিক নীতি বা পররাষ্ট্রনীতি নির্ধারণ করে, তখন সে কোনোভাবেই নিজস্ব ভূখণ্ডের সঙ্গে নিজস্ব ভূখণ্ডেও বিরোধী কোনো কাজে মত দিতে পারে না। অর্থাৎ নিজস্ব ভূখণ্ড সার্বভৌমত্ব রক্ষার কথা মাথায় রেখেই তাকে পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে হয়। অর্থাৎ এক কথায় নিজের ভূখণ্ড কোনোভাবে বিপন্ন হয় এমন কোনো ব্যাপার বা বিষয়ের সঙ্গে পররাষ্ট্রনীতিতে জড়িত হতে পারে না কোনো রাষ্ট্র। নিজের ভৌগোলিক সীমানাকে অক্ষত রাখতেই সে সর্বদা সচেষ্ট থাকে। পঞ্চমত, প্রত্যেকটি দেশের একটা নিজস্ব রাজনৈতিক ব্যবস্থা আছে। স্বাভাবিকভাবে জাতীয় স্বার্থ এই রাজনৈতিক ব্যবস্থার উপর ভিত্তি করে গড়ে ওঠে। যখন কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের সঙ্গে পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে চায়, তখন নিজের দেশের জাতীয় যে রাজনৈতিক পরিস্থিতি তাকে কিন্তু সে উপেক্ষা করতে পারে না। ওই জাতীয় রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখেই তাকে পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে হয়। ষষ্ঠত, প্রত্যেকটি রাষ্ট্রের পররাষ্ট্রনীতি নির্ধারণের সময় তাকে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা মাথায় রাখতে হয়।
পার্শ্ববর্তী রাষ্ট্রগুলির সঙ্গে যাতে শান্তিপূর্ণভাবে সহাবস্থান সে করতে পারে, সেটা মনে রেখেই বা তার সঙ্গে সামঞ্জস্য রেখেই তাকে পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে হয়। প্রত্যেকটা রাষ্ট্র, সপ্তমত, প্রত্যেকটা রাষ্ট্র তার বিকাশ চায়। স্বাভাবিকভাবেই পররাষ্ট্রনীতি নির্ধারণের সময় নিজের বিকাশ যাতে ত্বরান্বিত হয় সেদিকে লক্ষ্য রেখেই তাকে কিন্তু পররাষ্ট্রনীতি বা বৈদেশিক নীতি নির্ধারণ করতে হয়। নিজের বিকাশকে কখনো বিপন্ন করে কেউ পররাষ্ট্রনীতি তৈরি করতে পারে না। এ প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়ার কথা উল্লেখ করা যেতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে মার্কিন যুক্তরাষ্ট্র তার জাতীয় স্বার্থ রক্ষার জন্যে সামরিক এবং অর্থনৈতিক জোট গঠন করেছিল, এবং সোভিয়েত রাশিয়াও তার ওই জাতীয় স্বার্থ রক্ষা করার জন্যে এরকমই সামরিক এবং অর্থনৈতিক জোট গঠন করেছিল। এবং পরবর্তীকালে নির্জোট আন্দোলনভুক্ত দেশগুলিও আমরা দেখি তাদের জাতীয় স্বার্থ রক্ষার জন্যে নির্জোট আন্দোলনের আবির্ভাব ঘটিয়েছিল। অর্থাৎ বাস্তবিক অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি রাষ্ট্র তাদের পররাষ্ট্রনীতি নির্ধারণের সময় জাতীয় স্বার্থের ওপরে গুরুত্ব আরোপ করে। জাতীয় স্বার্থকে উপেক্ষা করে কখনোই কোনো পররাষ্ট্রনীতি সফল হতে পারে না। অবশ্য এ বিষয়ে একটি কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। এখন প্রত্যেকটি রাষ্ট্রই যদি নিজের নিজের জাতীয় স্বার্থ রক্ষার জন্যে একেবারে বিশেষভাবে তৎপর হয়, বিশেষভাবে সক্রিয় হয়ে ওঠে, তাহলে তো আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলা সমস্যাদায়ক হয়ে উঠবে। কারণ আন্তর্জাতিক স্বার্থ রক্ষার ক্ষেত্রে প্রত্যেকটা রাষ্ট্রকে কিছু না কিছু ত্যাগ স্বীকার তো করতেই হবে। প্রত্যেকটা রাষ্ট্রের জাতীয় স্বার্থ রক্ষা করা অবশ্যই জরুরি কর্তব্য, কিন্তু একই সঙ্গে প্রত্যেকটি রাষ্ট্রকে ভাবতে হবে সবাই যদি তারা নিজেদের স্বার্থই রক্ষা করতে ব্যস্ত থাকে তাহলে আন্তর্জাতিক স্বার্থ রক্ষা করা মুশকিল হয়ে দাঁড়াবে। সেই কারণে আন্তর্জাতিকবিদেরা বলেন যে অন্ধভাবে, সংকীর্ণভাবে কেবলমাত্র নিজের জাতীয় স্বার্থটুকু রক্ষা করব, নিজের রাষ্ট্রের কথাই ভাবব, এই ধারণা নিয়ে আজকের এই বিশ্বায়নের যুগে পররাষ্ট্রনীতি তৈরি করা যাবে না। হ্যাঁ, জাতীয় স্বার্থের কথা তো অবশ্যই মাথায় রাখতে হবে, সঙ্গে সঙ্গে বিশ্ব স্বার্থের কথাও মাথায় রাখতে হবে, আন্তর্জাতিক স্বার্থের কথাও মাথায় রাখতে হবে। সেই কারণে একেবারে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি দিয়ে কেবলমাত্র নিজের রাষ্ট্রের কথা ভাবব, বাইরের কথা ভাবব না, এই ধরনের ধারণা নিয়ে পররাষ্ট্রনীতি তৈরি করা যাবে না। আজ অপেক্ষাকৃত উদার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে হবে এবং এমনভাবে পররাষ্ট্রনীতি তৈরি করতে হবে যাতে নিজের জাতীয় স্বার্থ সাধিত হয় এবং বিশ্ব স্বার্থ রক্ষিত হয়। এই জন্যে প্রয়োজনে যদি ক্ষুদ্র কিছু স্বার্থ বিসর্জন দিতে হয় সেটা অবশ্যই দিতে হবে আন্তর্জাতিক স্বার্থের কথা মনে রেখে। এইভাবে যদি পররাষ্ট্রনীতি নির্ধারণ করা যায় তাহলে সেই পররাষ্ট্রনীতি অবশ্যই সফল হয়ে উঠবে। সুতরাং এই আলোচনার পরিপ্রেক্ষিতে এ কথাই বলা যায় যে জাতীয় স্বার্থকে উপেক্ষা করে কখনোই পররাষ্ট্রনীতি নির্ধারণ করা যায় না। সেই কারণে জাতীয় স্বার্থকে পররাষ্ট্রনীতি নির্ধারণের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম বলেই অনেকে মনে করেন। দ্যাটস অল ফর দিস ডে। এইভাবেই আমরা আজকে এই ক্লাসটি শেষ করলাম। এই প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট এবছর পরীক্ষার জন্যে।
যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষায় বসবে কাউন্সিলের, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের, তাদের পক্ষে তো খুবই ইম্পর্ট্যান্ট, এবং এটাকে ভালোভাবে বুঝে তৈরি করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রথমে জাতীয় স্বার্থের যে সংজ্ঞাগুলো দিলাম সেগুলোকে বলবে, তারপর একটা সার্বজনীন সংজ্ঞা, তারপরে জাতীয় স্বার্থের ভূমিকা পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে সেগুলোকে আলোচনা করতে হবে। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তোমরা সকলেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি যা বলছি সেটা বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো। আশা করি তোমরা যদি এইভাবে ফলো করতে পারো তাহলে নিঃসন্দেহে পরীক্ষায় অবশ্যই সাফল্য অর্জন করবে। সো দ্যাটস অল ফর দিস ডে।